তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্কিনারের অপারেন্ট অনুবর্তনটি হয়ে গিয়েছিল এবং প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি হয়ে গিয়েছিল। এবার আজকে আমরা পড়বো থর্নডাইক এবং সঙ্গে বান্দ্রার যে সামাজিক শিখন, এই দুটো আমরা পড়বো। থর্নডাইকটা এখানে দেইনি, কিন্তু থর্নডাইকটা কেন জানি মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে বলবো, যেহেতু সামনে পরীক্ষা আর বেশি দিন নেই, তোমরা ভিডিওগুলো ফলো করো এবং এখানে যা আলোচনা করেছি একটা বড় ক্লাসের মধ্যে সেটা কি করে সময়টা কমিয়ে নিয়ে আনা যায়, খুব কম সময় নিয়ে ক্লাসটা কমপ্লিট করে দিয়েছি এবং কনসেপ্ট ক্লিয়ার হবেই। আমি শিওর যে এই ক্লাসটা তোমরা যদি একটু ফলো করো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি কথা নয়, চলে যাব। আজকের কি আলোচনা করব না, আমরা থর্নডাইক নিয়ে আলোচনা করবো। দেখি কি আছে। আমি তোমাদেরকে বলি, যেটা বলবো সবাই মন দিয়ে শুনবে প্রত্যেকে। প্রথমত পরীক্ষা বেশি দিন নেই, সেজন্য নতুন করে কোনো একটা বিষয় মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যে বিষয়গুলো তোমরা পড়ে ফেলেছো সেইগুলো একটু চোখে দেখো। আর এখন আমি যেভাবে তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ছবির আকারে পড়াবো, কোনো রকম পড়া করতে হবে না, জাস্ট ছবিগুলো দেখবে, সেটা মনের মধ্যে গেঁথে রাখবে। ক্লিয়ার? চলো সমস্ত বিষয় ছবির আকারে আমরা একটু দেখে নেবো। আজকে পড়বো থর্নডাইক। তোমরা প্রত্যেকেই জানো যে থর্নডাইকের যে পরীক্ষাটা কি নিয়ে করেছিল। আর আমি শঙ্কর স্যার, তোমরা জানো আমি যে কোনো ভিডিও নামানোর সঙ্গে সঙ্গে চেষ্টা করি ছবির আকারে যাতে তোমাদের সামনে মূর্তভাবে তুলে ধরার, মূর্ত ছবির মধ্য দিয়ে তুলে ধরি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো চলো ছবিটি দেখতে পাচ্ছ, এখানে কি আছে, এখানে এক গোছা তালা চাবি, যেগুলো চাবি আছে, এখানে এই দরজাটা তালা বন্ধ আছে এবং এই ব্যক্তি এই তালাটা খুলবে। তো খুলছে, দেখো প্রথমে এই চাবিগুলো ব্যবহার করছে, একটার পর একটা ট্রাই করে যাচ্ছে, পারছে না। নেক্সট দেখাচ্ছে এই চাবিটা দিয়ে হয়তো তালাটা খুললো। তাহলে প্রথমে তো তোমাকে যদি চাবির গোছাটা দেওয়া হয় বা রিংটা দেওয়া হয়, প্রথমে তুমি কিন্তু খুলতে পারবে না, প্রথমে ভুল করতে হবে। যে ভুল করতে করতে সঠিকভাবে শেখাই হচ্ছে প্রচেষ্টা ভুলের তত্ত্ব, যেটা বলেছিলেন থর্নডাইক। এবার এই থর্নডাইক বলছেন যে ভুলের মধ্য দিয়ে মানুষ কিভাবে শেখে, কিভাবে শিখন হয়, সেটাই তিনি কিন্তু আলোচনা করেছিলেন। এবং তোমরা সঙ্গে আরেকটা কথা মনে রাখবে যে থর্নডাইকের যে তত্ত্বটি, এটা আরো কি কি নামে পরিচিতি। তোমাদেরকে বলে রাখি, এই থর্নডাইককে কিন্তু আবার বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অথবা এস.আর. ব্রন থিওরি বলা হয়। অনেক সময় বলে সংযোজনবাদের থিওরির প্রবক্তাকে, সংযোজনবাদের থিওরির প্রবক্তাকে থর্নডাইক। সংযোজনবাদ না দিয়েও বলে দেয় কানেকশনিজম থিওরির প্রবক্তাকে অবশ্যই থর্নডাইক। সেজন্যই পরীক্ষাতে যে থর্নডাইকের নামই দেবে এমন নয়, হয়তো কোনো একটা তার অন্য নামে যে পরিচিতি, তার যে তত্ত্ব, সেটাও দিয়ে দিতে পারে। তো চলো একটু দেখে নেবো, জাস্ট অল্প সময়ের মধ্যে দেখে নেবো, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি যে থর্নডাইকের যে থিওরি আছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এবং একে এস.আর. ব্রন বলা হচ্ছে। এখানে যে মেন বিষয়টা জানতে হবে, থর্নডাইকের যে শিখনটা হয়েছিল তা কোন জার্নালে প্রকাশ করেছিল, সেটা হচ্ছে অ্যানিমাল ইন্টেলিজেন্স যে জার্নাল আছে সেখানে কিন্তু প্রকাশ করেছিল তার এই তত্ত্বটি, অ্যানিমাল ইন্টেলিজেন্স জার্নালে প্রকাশ করেছিলেন। এবারে এখানে দেখে নেব, আমি আগেই বলেছি এস.আর. ব্রন কানেকশনিজম মানে সংযোজনবাদ, ঠিক আছে। এবার এই যে থর্নডাইক তার যে শিখনে কিভাবে একটার পরে একটা সার্কেলের মধ্যে আসবে, সেটা আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো প্রথমে তাড়না মানে কোনো কিছু শিখতে গেলে একটা চাহিদা থাকতে হবে, যে সামনে আমার পরীক্ষা, আর কোনো অপশন নেই, অনেক সময় নষ্ট করেছি, এবার আমাকে পড়তেই হবে। তাহলে এই যে চাহিদা থাকতে হবে, ধরো আমার এখন জল পিপাসা পেয়েছে, ভীষণ জল পিপাসা, গলা শুকিয়ে গেছে, আমাকে কেউ যদি মুড়ি দেয় খেতে, আমি খাবো না, কারণ আমার চাহিদা কি জলের চাহিদা। তো প্রত্যেকটা মানুষের শিক্ষার চাহিদা, জ্ঞানের চাহিদা থাকবে, প্রত্যেক তার জীবনের লক্ষ্যে পৌঁছানোর যে চাহিদা সেটা থাকতে হবে। তো এখানে এই মুহূর্তে স্টুডেন্ট কি তাড়না না, আমাকে পরীক্ষায় পাস করতে হবে, এসএসসির হোক আর এইচএস হোক, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের রয়েছে সেটাই বলবো, সেই পরীক্ষায় পাস করার জন্য আমাকে এখন মনোযোগ দিয়ে শিখতে হবে। আমার মধ্যে একটা তাড়না বা চাহিদা রয়ে গেছে। এই চাহিদা যখন মানুষের মধ্যে দেখা যায়, তখন কি হয়, তখন সেই চাহিদা পূরণ করার জন্য একটা লক্ষ্য বেছে নেয়, যে এই লক্ষ্যে আমি পৌঁছাবো, এই লক্ষ্যটাই আমি ডিপেন্ড করে এগিয়ে যাব। তো চাহিদা আর তাড়নার পড়তে হয় লক্ষ্য যখন পূরণ করতে চলে তখন কিন্তু অনেক বাধা আসে সামনে। এই প্রসঙ্গে বিবেকানন্দ বলেছিল, তোমার চলার পথে যদি কোনো বাধা না আসে, ভাববে তুমি ভুল পথে হাঁটছো, কারণ তোমার ওই লক্ষ্যের পিছনেও হাজার হাজার শিক্ষার্থী ছুটছে একই লক্ষ্যের উদ্দেশ্যে। কাজেই পথে বাধা আসবে, সেই বাধাটাকে কাটিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, তবেই তুমি সফল হবে। তো দেখি কি বলছে। তা বাধা আসছে,
বাধা আসার পরও আবার চেষ্টা করছে উদ্দেশ্যহীন ভাবে, সেই বাধাটাকে কাটানোর চেষ্টা করছে কিভাবে প্রবলেমটা সমাধান করা যায়, যেটা আমরা বিড়ালের পরীক্ষাতে বুঝতে পারবে একটু এগুলোই। সে উদ্দেশ্যহীনভাবে প্রচেষ্টা করছি, আবার চলার চেষ্টা করছি, করার পরে হঠাৎ সাফল্য আসলো, রেজাল্ট আসলো, ভালো রেজাল্ট, তা সফলতা আসলো, আসার পরে আমি সঠিক যে নির্বাচন পদ্ধতি নির্বাচন করবো, ও আচ্ছা আচ্ছা এইভাবেই চললে আমার জীবনে আরো উন্নতি হবে, আরো ডেভেলপ হবে, এটাই করবো, এবং এটাকেই সে স্থিতিকরণ করে রেখেছে। তাহলে কি আমার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য আমার একটা চাহিদা থাকবে বা তাড়নার পর থাকবে আমার যে লক্ষ্য, লোকে পৌঁছতে গেলে বাধা আসবে, উদ্দেশ্যহীন প্রচেষ্টা থাকবে, তারপরে সেটা কি হবে, সেটা অনেক সময় সফলতা আসবে, আবার নাও আসতে পারে, আবার চেষ্টা করতে হবে, সফলতা আসবে। সেই সফলতা আসার একটা নির্দিষ্ট একটা রীতি বা পদ্ধতি নির্বাচন করতে হবে এবং সেটাকে স্থায়ীকরণ করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার আমরা কি করব, থর্নডাইকের যে প্রাণীকে নিয়ে পরীক্ষা করেছে সেটা হচ্ছে বিড়াল। এই বিড়ালের পরীক্ষাটা আমরা একটু যদি দেখি ছবির আকারে, আমি তুলে ধরেছি যে ছবিটা দেখলেই তোমাদের থর্নডাইক থেকে যে কোনো কোশ্চেন আসুক, আমি মনে করি প্রত্যেকটা কোশ্চেনই তোমরা কনসেপ্ট ক্লিয়ার অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো চলো থর্নডাইকের ছবিটা দেখবো, আশা করি ছবিটা দেখলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখে নেবো ছবিতে কি আছে। এই যে আমরা এর আগে পড়েছিলাম যে স্কিনারের যে ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিল সেই বক্সের নাম কি, স্কিনার বক্স। এখানে কিন্তু প্যাভলভ বক্স নয়, এখানে নাম হচ্ছে পাজেল বক্স। থর্নডাইক যে বাক্সটা নিয়ে পরীক্ষা করেছিলেন সেই বাক্সটার নাম কি, পাজেল বক্স। এটা কিন্তু তোমরা মনে রাখবে। থর্নডাইকের পরীক্ষা আমরা জানি এটি একটা বিড়াল, বিড়াল জানি মাছ খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো এখানে এই বাক্সের মধ্যে কিছু কন্ডিশন দেওয়া হলো, কি দেওয়া হলো, এখানে একটা এই যে একটা হাতল বা একটা লিভার আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা এই যে হাতল, এটা। তো এই হাতলে চাপ পড়লেই কি হবে, এই যে দরজাটা, এই দরজাটা উপরে উঠে যাবে, এখান দিয়ে উঠবে, উপরে উঠে একদম সোজা হয়ে উপরে উঠে যাবে, দরজাটা খুলে যাবে। এই হচ্ছে কন্ডিশন করা আছে, তোমরা ছবিটা জাস্ট লক্ষ্য করো, ভালো করে দেখো। তাহলে কি বললাম, যে আমাদের যিনি আছেন যে থর্নডাইক, তিনি একটা ক্ষুধার্ত বিড়ালকে তার পাজেল বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সেখানে কিছু কন্ডিশন ছিল যে লিভারে চাপ পড়লে দরজা খুলে যাবে এবং বিড়ালটি এসে মাছটা খেতে পারে, এরকম কন্ডিশন ছিল। তো প্রথমত বিড়ালটাকে এই বাক্সে ঢোকানো হলো, ঢোকানোর পরে বিড়ালটা ছটফট করছে, চেঁচামেচি করছে, ম্যাও ম্যাও করে ডাকছে, কখনো এখানে যাচ্ছে, কখনো এখানে ছটফট করছে, কখনো এখানে ছটফট করছে, চারিদিকে ছটফট করছে, যে যেভাবে হোক আমাকে মাছটা খেতে হবে, মাছের দিকে না বুঝেই কিন্তু চেষ্টা করছে। আমরা একটু ফিরে যাব, তাহলে বুঝতে পারবো ক্লিয়ার হবে। এই যে তাও না, সে চাহিদা আছে কি হবে, যে না তার মাছটা খেতে, মাছটা খাওয়ার জন্য সে একটা লক্ষ্য স্থির করেছে, মাছটাকে খেতে হবে, যার ফলে সে চেষ্টা করছে, বাধা আসছে, দেখো এখানে দেখাচ্ছে এই যে বাধা আসছে, কোনো রকম ভাবে সে দরজাটা ওপেন করতে পারছে না, কাজেই কারণ সঠিক উদ্দীপক এবং প্রতিক্রিয়া প্রয়োগ করতে পারছে না বলেই কিন্তু দরজাটা খুলছে না। সে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছে, যেখানে সেখানে চেষ্টা করছে, লাফালাফি করছে, অনেক সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই সে দরজা খুলে খাবার খেতে পারছে না। এবং সেখানে কি লিখলাম আমরা, আমরা এখানে লিখেছি যে উদ্দেশ্যহীন আচরণ করছে, দেখছি উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নেই, এখানে বুঝতে পারছে না এই আচরণটা করছে। তাহলে প্রথম তাড়না, লক্ষ্য, বাধা আসছে, তারপরেও সে আচরণ করছে যেভাবে খেতে হবে। এই উদ্দেশ্যহীন আচরণ করতে করতে হঠাৎ কোনো একটা কারণে হঠাৎ সফলতা পেল। দেখি কিভাবে সফলতা পেল, না এই লিভারে চাপ পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, এই বিড়ালটি এবার দরজা দিয়ে বেরিয়ে মাছটি খেতে শুরু করলো। তাহলে এই যে সফলতা আসলো, এই সফলতা আসলে কি করবে, এটাকেই সে কিন্তু আবার নির্বাচন করবে, এই পদ্ধতিকে সে ধরে রাখবে, ক্লিয়ার, এবং সেটাই পদ্ধতিটা স্থিতিকরণ করে রাখবে। তাহলে অবশ্যই তাড়না, লক্ষ্য, লক্ষ্যে পৌঁছালে বাধা আসবে, তারপরে উদ্দেশ্যহীন প্রচেষ্টা, তারপরে কিন্তু একটা সফলতা আসবে, সফলতার পরে নির্বাচন করবেন এবং সেটাই সারাক্ষণ রেখে দেবেন যে এই কাজটা করার পরে আমি সাফল্য পেয়েছি, এই পথে সে অনুসরণ করবে। ঠিক তেমনি স্যার যখন ক্লাসে পড়াবেন, স্টুডেন্ট তার একটা চাহিদা থাকবে, স্যার কিভাবে পড়াচ্ছেন সেটা দেখবে এবং সে স্যার স্টুডেন্ট লক্ষ্য রাখবে, আমার জীবনে আমি এই প্রতিষ্ঠিত হবে, এটা করব, সে লক্ষ্য থাকবে। সে লক্ষ্য পূরণ করার পথে গিয়ে তার অনেক বাধা আসবে, সেই বাধাটাকে নিজেকে স্ট্রাগল করতে হবে, স্যারের কাছে যেতে হবে, হেল্প নিতে হবে। গুরুর সংস্পর্শে না আসলে কখনো প্রকৃত শিক্ষা লাভ করা যায় না, সেই জন্যই শিক্ষাটা গুরুর কাছ থেকে শিষ্যের দিকেই কিন্তু ছুটে চলে বা ধাবিত হয়, ক্লিয়ার। তো সেরকম আসছে, বাধা আসছে, তখন সে উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করছে, সফলতা আসছে। ঠিক তেমনি একজন
শিক্ষার্থীর জীবনে কিন্তু এই যে সার্কেলটা আছে, এই টোটাল সার্কেলটার মধ্য দিয়েই কিন্তু যাবে। টোটালটাই কিন্তু দেখো, লক্ষ্য রাখো, চাহিদা থাকবে, লক্ষ্য, লক্ষ্যের পরে বাধা, উদ্দেশ্যহীন প্রচেষ্টা, তারপর সফলতা এবং সঠিক পথ অবশ্যই আসবে। ভুল করতে করতে একটা সময় আসবে, তোমার অবশ্যই সফলতা আসবে। সেই সফলতা তোমরা দেখবে যেটা সঠিক সিদ্ধান্তে তোমাদের পৌঁছাবে। তাহলে কি বললাম আমরা, যে থর্নডাইকের যে পরীক্ষাটা আমরা যেটা পড়লাম সেটা আমরা, এটা একটু ফোনটা সেদিক নেই, তাহলে কি হবে, একটা শিক্ষার্থীর ঠিক জীবনে এই যে স্তরগুলো যে আমরা পেয়েছি, এই যে 6টা পেয়েছি, দেখো এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজে লাগবে। কি, প্রথমে শিখতে গেলে তার মধ্যে একটা চাহিদা থাকতে হবে, চাহিদা পেলাম, চাহিদা পেলাম, তারপর সেই চাহিদাকে পূরণ করার জন্য লক্ষ্য থাকবে, লক্ষ্যটাও পেলাম, লক্ষ্য পূরণ করতে গেলে বাধা আসবে, সেটাও পেলাম, আবার চেষ্টা করব, সেটাও পেলাম, এইবার সফলতা মিলবে। তারপরে কিন্তু সঠিক পদ্ধতি নির্বাচন করব এবং সেই কাজটি আমি বারংবার করব। এভাবেই কিন্তু একটা সার্কেলের মধ্যে পরপর চলে আসে। এটা আমাদের যে থর্নডাইক পরীক্ষা করেছিলেন বিড়ালের উপর, সেই বিড়ালের ক্ষেত্রে তাই এসছে, এবং একজন ব্যক্তির ক্ষেত্রে যদি এটা করা হয়, সে এইভাবেই কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বিড়ালের পরীক্ষাটা একটু দেখে নেব। তাহলে এবার দেখতে পেলাম আমরা যে টোটাল পরীক্ষাটা, তাহলে প্রথমে বিড়ালকে যখন আমাদের থর্নডাইক এখানে প্রবেশ করেছিলেন পাজল বক্সে, তো সেখানে কিন্তু বিড়ালটি প্রথমে কিন্তু খাবার খেতে পায়নি। প্রথম দিন অনেক চেষ্টা করছিল, চেষ্টা করার পরে সে উদ্দেশ্যহীন প্রচেষ্টা করার পরে পায়নি, অনেক চেষ্টা করে 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 তারপরে অনেকটা সময় নিয়ে পেয়েছে। তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে পরীক্ষাটা আবার করছে, আবার সময়টা কম লেগেছে, এবং একটা সময় এসেছিল সে খিদে পেলেই লিভার চাপ দিত এবং খাবার খেয়ে চলে যেত, তখনই কিন্তু তার শিক্ষণটা হয়েছিল। ঠিক একজন শিক্ষার্থীর জীবনে ঠিক সেটাই হয়। কোনো একটা বিষয় শেখার পর তুমি যদি 1 মাস সেই বিষয়টা আর না পড়ো, আবার কিন্তু ভুলে যাবে। কাজেই সেই শিক্ষাটাকে আরো বেশি শক্তিশালী বা কার্যকরী করার জন্য মাঝে মধ্যে বিষয়টা তোমাকে দেখতে হবে। তো এটা হচ্ছে থর্নডাইকের পরীক্ষা। আমি আশা করি ছবিটা দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পারবে। এবার তবুও আমি পরীক্ষা দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা একটু দেখে নেই পরীক্ষাটা। এবার একটু দেখে নেই পরীক্ষাটা কি বলছে। এটা 1 নম্বর হবে, কি বলছে, থর্নডাইক একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি বিশেষ বাক্সে প্রবেশ করলেন, যা বাক্স নাম হচ্ছে পাজল বক্স। অবশ্যই করেছিলেন প্রবেশ। এবার কি হচ্ছে, বাক্সের বাইরে কিছু খাবার ছিল, কি ছিল, মাছ ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে বাক্সের ভিতরে বিড়ালটি কিসের, লিভারে চাপ দিয়েছিল, যা বোতাম বা যেটা চাপলে দরজা, অবশ্যই দরজা খুলে গেছিল এবং সে খাবার খেতে পেরেছিল। ক্লিয়ার। তারপর বলছে প্রথমে বিড়ালটি কিন্তু এলোমেলো ভাবে চেষ্টা করেছিল। দেখো প্রথমে বিড়ালটি এলোমেলো ভাবে চেষ্টা করতে থাকে, কখনো সে আঁচড় দেয়, কখনো লাফায়, ওই যে বললাম লাফায়, ছোটাছুটি করে, আবার কখনো ম্যাও ম্যাও করছে। এই যে ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছ, যেখানে লাফিয়েছিল আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে লাফাচ্ছে, লাফাচ্ছে উদ্দেশ্যহীনভাবে, লাফাচ্ছে, চেষ্টা করছে, আচরণ করছে, ডাকছে, কিন্তু কোনো মতেই এই খাবারটি খেতে পারছে না, কারণ লিভারে তখন তার পা পড়ছিল না। সেটাই আর কি এখানে বলতে চেয়েছে। তো সেটাই করছে, ওখানে ম্যাও ম্যাও করছে। এবার 4 নম্বর দেখো কি বলছে, হঠাৎ ভুলবশত কারণে সেই লিভারে চাপ পড়ে যায়। চাপ পড়ে গিয়ে কি হলো, দরজা খুলে গেল। দরজা খুলে গেলে অমনি বিড়ালটি খাবারটা পেয়ে গেল। এই হচ্ছে ফাংশন। তো এখানে কি হচ্ছে, তাহলে এই পরীক্ষাটা বারংবার করতে হবে, এবং এটা যদি বারবার করা হয় তাহলে কি, যে আচরণগুলো অপ্রয়োজনীয় আচরণ সেটা সে ত্যাগ করবে, সেটা বাদ দিয়ে দেবে, অপ্রয়োজনীয় আচরণ বাদ দিয়ে দেবে, এবং সরাসরি লিভার চাপ দিয়ে সে খাবারটা শিখেছিল খাওয়া। যেগুলো প্রয়োজন সেগুলো রাখবে, অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দেবে। যেটা করে আমি কাজটা করার পরে আমি খেতে পাচ্ছি না, লিভার চাপ পড়ছে না, তো সেটা তো করবে না। উদ্দেশ্য আসলে এখন আর করবে না, এখনো শিখে গেছে, তো এখন কি করবে, যে না, যে কোনো উপায়ে লিভারে চাপ দেবে এবং খাবারটা খেয়ে নেবে। এইভাবে কিন্তু শিখেছিল। এবার এই পরীক্ষা যে আমরা পড়লাম, এই পরীক্ষার ফলাফলটা কি, ফলাফলটা বলছে একটাই, যে ভুলের মাধ্যমে শিক্ষা হয়। আর কি, এবং এই যে যে কাজটা করার পরে বিড়ালটা আনন্দ পাচ্ছিল, তৃপ্তি পাচ্ছিল, সে কাজটি সে বারবার করবে, যার ফলে সে আরো বেশি শক্তিশালী হবে। আর যেটা করে কাজটা করার পরে খাবারটা আসলো না, সেটা কি হবে, সেটা করবে না, ধীরে ধীরে সেটা লুপ্ত হয়ে যাবে। এটাই অবশ্যই, যে কাজটা করার পরে আমি আনন্দ পাবো, আমি তৃপ্তি পাবো, সেই কাজটা আমি আবার করার চেষ্টা করবো। যে কাজটা করার পরে আমি আর কোনো ফলাফল মিলছে না, রেজাল্ট আসছে না, সে কাজটা সে করবে না। ঠিক বিড়ালটার ক্ষেত্রে তেমনি, একজন শিক্ষার্থীর ক্ষেত্রে তাই। তো চলো দেখে নেবো পরে কি আছে। এবার ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় আমরা আসছি। থর্নডাইকের মোট সূত্র কিন্তু 8টি, আমি সুন্দরভাবে দিয়ে দিছি। থর্নডাইকের মোট সূত্র কটা, এই দেখো, মোট সূত্র 8টি। এর মধ্যে 3টি হচ্ছে প্রধান সূত্র বা মুখ্য সূত্র, যে দিয়েছি প্রধান সূত্র বা
মুখ্য সূত্র কটা? 3টি। সেই 3টি কি? একটি হচ্ছে প্রস্তুতির সূত্র, 2 নম্বর ফলাফলের সূত্র, 3 নম্বর অনুশীলনের সূত্র। তাহলে কোনো একটা বিষয় তুমি এখন পড়তে যাচ্ছ, সামনে পরীক্ষা, তার জন্য একটা প্রিপারেশন দরকার, প্রস্তুতি নিচ্ছ। প্রস্তুতি নেওয়ার পরে কি হবে? একটা রেজাল্ট আসবে, ফলাফল আসবে। ফলাফলটা যদি ভালো হয়, এখানে প্রস্তুতি নিচ্ছ, নিলাম, বেশ ভালো প্রস্তুতি নিয়েছি, এবার দেখি পরীক্ষা দিয়ে দেখি রেজাল্টটা কি আসলো, ফলাফলটা ভালো আসলো, তাহলে আমি আবার পরবর্তীতে আবার কিন্তু স্টাডি করে পড়াশোনা করব। ঠিক তেমনি বিড়ালটা কিন্তু তারপরে প্রস্তুতি নিয়েছিল, ফলাফলটা কি হলো? সে মাছ খেতে পেরেছিল, অবশ্যই পেরেছিল, এবং সে কিন্তু তারপরে একটা অনুশীলন, একটা শিখন তার মধ্যে এসেছিল, যার ফলে সে কিন্তু অল্প সময়ের মধ্যেই এখন লিভারে চাপ দিয়ে মাছটি খাওয়া শিখেছিল। এটা হচ্ছে অনুশীলনের সূত্র। ক্লিয়ার? এবার হচ্ছে যেটা পরীক্ষাতে আসে, যে থর্নডাইকের নিচের সূত্রগুলির মধ্যে কোনটি থর্নডাইকের সূত্র নয়। এবার কিন্তু এই সূত্রগুলো দিয়ে দিবে। হয়তো এখানে বলো সামাজিক প্রতিক্রিয়া সূত্র, তোমাকে জানতে হবে এই 5টি নামে কিন্তু তোমাকে জানতে হবে। এখানে কি আছে? একটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানসিক অবস্থা সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, উপমানের সূত্র এবং অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই 5টি সূত্রর বিস্তারিত আলোচনার দরকার নেই, শুধু জানবে এই 5টি সূত্র তোমাকে একটু জানতে হবে। এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। তাহলে মোট সূত্র 8টি, প্রধান 3টি, আর অপ্রধান সূত্র বা গৌণ সূত্র হচ্ছে 5টি। এটা মনে রাখবে। এবার এখানে একটা যদি কোশ্চেন করে যে থর্নডাইকের মতে বুদ্ধি কত প্রকার? বুদ্ধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বিমূর্ত, যেটা চোখের সামনে থাকে না, আরেকটা হচ্ছে কার্যকরী এবং সামাজিক। থর্নডাইকের মতে বুদ্ধি 3 প্রকার, একটা হচ্ছে কি বিমূর্ত, কার্যকরী এবং সামাজিক বুদ্ধি। ক্লিয়ার? চলো এবার দেখে নেব আমরা এই থর্নডাইকের যে শিখনে এই যে সন্তুষ্টি বা আনন্দদায়ক। এখানে কি বলছে? যে কাজটি করার পরে যে আনন্দ পাওয়া যায়, সে কাজ প্রবণতা বেড়ে যায়, আর যেটা করে আনন্দ পায় না সেটা ধীরে ধীরে বাদ দিয়ে দেয়, অসন্তোষ। ক্লিয়ার? অনুশীলনের মাধ্যমে কি করে? যে বারবার বিষয়টা অনুশীলন করছে, যার মাধ্যমে শিখনটা আরো বেশি স্থায়ী হয়। তুমি একটা বিষয় পড়লে, আমি বললাম, বলতো এসার ব্রন থিওরি কার? তোমরা তো বলতে পারলে হ্যাঁ স্যার থর্নডাইক। তাহলে আমি কি ভাববো? তোমার শিখনটা স্থায়ী হয়েছে, কারণ তুমি এটা বারংবার পড়েছো। যদি তুমি বারংবার না পড়তে স্থায়ী হতো না, এই বিষয়টা যদি আবার 1 মাস না পড়ো, তাহলে তুমি আর এটা বলতে পারবে না। কাজেই বারবার অনুশীলন করতে হবে, বারবার স্টাডি করতে হবে, তারপরেই কিন্তু মেমোরিতে স্থায়ীভাবে আসবে, সংরক্ষণ হবে আর কি। ঠিক আছে? পর হচ্ছে প্রস্তুতির সূত্র। এই প্রস্তুতি কি? তুমি শিক্ষার্থী প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দৈহিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি কি? ধরো মেন্টাল প্রিপারেশন যেটা থাকে আর কি। ধরো আমার বাড়িতে বাবা মার মধ্যে গন্ডগোল হয়েছে, সেক্ষেত্রে আমার মনটা খারাপ, আমি এখন পড়াশোনা করতে পারছি না। তো সেক্ষেত্রে আবার শারীরিক অসুস্থতার কারণে হতে পারে যে মনটা ভালো নেই, মানসিক স্বাস্থ্য থাকা দরকার ভালো। কাজে আমার মতে মনে হয় যে বাড়িতে যদি সেরকম কোনো রকম অশান্তি বা দ্বন্দ্ব হয়ে থাকে, তুমি তোমার পড়ার থেকে উঠে যেও না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একদিন তোমার জয় হবেই। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেইগুলোকে মনের মধ্যে রেখো না। এখন ধরো আমাকে মনে করো, আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি হাত ধরে, কতক্ষণ দাঁড়াতে পারবো? যদি 2 ঘন্টা 3 ঘন্টা, একসময় আমার হাতটা ব্যথা করবে, একটা সময় পারবো না আমি। কাজে যখন পড়াশোনা করবে, সমস্ত চিন্তা ভাবনা দ্বন্দ্ব মন থেকে দূরে সরিয়ে রাখো। এবার মনটাকে হালকা করে যে বিষয়টা তুমি পড়ছো মনোযোগ দিয়ে পড়ো, অবজার্ভ করো, সেটা মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করো, এবং সেটা আবার বলার চেষ্টা করো নিজে নিজে, তবেই তুমি শিখতে পারবে। ক্লিয়ার? চলো প্রস্তুতি নীতিটা হয়ে গেল, এভাবে পড়বে। নেক্সট কি বলছে? যদি এখান থেকে চলে আসে যে থর্নডাইকের এই যে বিষয়টা আছে, সেই বিষয়ের বৈশিষ্ট্য কি, থর্নডাইক যে শিখনের যে বৈশিষ্ট্য, এই তত্ত্বের বৈশিষ্ট্য কি, অবশ্যই তোমরা ছবিটা দেখেই বলতে পারবে কি এখানে শিখন শুরুতে ভুল হবে, অবশ্যই বারবার চেষ্টা করে পড়বে। উদাহরণ, একটা বাচ্চা শিশু যদি প্রথমে অক্ষর লিখতে দেয়, অবশ্যই ভুল করবে, এবং পরে অনুশীলনের মধ্য দিয়ে সে কিন্তু সঠিকভাবে লিখতে পারবে। আর এসআর বন্ডটা মানে কি? এসআর হচ্ছে স্টিমুলাস, আর হচ্ছে রেসপন্স। এই এসআর বন্ড মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যদি ভালো হয়, তাহলে কাজটা ভালো হবে। যেমন আমরা পড়েছিলাম প্যাভলভের যে লালাক্ষরণ, যেটা কুকুর কিনে পরীক্ষা করেছিল প্রাচীন অনুবর্তনে, ঘন্টাধ্বনি বাজাতো, লালাক্ষরণ হতো। এই ঘন্টাধ্বনি বাজানোর পর লালাক্ষরণ হতো, ঘন্টাধ্বনি হচ্ছে উদ্দীপক আর প্রতিক্রিয়া লালাক্ষরণ। যেমন এখন আমি যদি তোমাদের চোখের মধ্যে এখন টর্চের আলো মারি, তোমাদের চোখ বন্ধ হয়ে যাবে। টর্চের যে আলোটা সেটা হচ্ছে উদ্দীপক, প্রতিক্রিয়া চোখটা বন্ধ করছো। তেমনি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগটা যদি ভালো হয়, শিক্ষকটা কিন্তু ভালো হবে। তার জন্য কিন্তু একজন শিক্ষকের উপরে ডিপেন্ড করে তার শিক্ষার পরিবেশটা কেমন হবে, এবং তার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটবে। এখন যদি আমি তোমাদেরকে বলি, অন্য একটা উদাহরণ দিই, যদি আমি বলি বাহ আজকে আমি ফুচকা খাবো বিকেলে, এবং বিকেলে আমি চলে গেলাম ফুচকা খেতে,
বলছি কাকু ফুচকাটা ভীষণ টক দেবে, এই টক দিয়ে ঝাল ঝাল করে ফুচকা করবে এবং 20টা ফুচকা আমাকে দেবে। বাহ, ফুচকার নাম শুনে যেন মনে হচ্ছে জিভ দিয়ে একদম তোমাদেরও জল চলে এসছে, আমার তো এসছে, তোমাদেরও চলে এসছে। তাহলে জল চলে আসলে জলটা কি হবে? এই জলটা কিন্তু প্রতিক্রিয়া, আর ফুচকাটা উদ্দীপক। তাহলে ফুচকাটা হচ্ছে কি হচ্ছে এস, আর আর হচ্ছে রেসপন্স, মানে প্রতিক্রিয়া কি হলো, জিভে জল আসলো। তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা বন্ড থাকতে হবে, একটা সংযোগ থাকতে হবে। সংযোগ যদি ভালো হয় তবে কাজটি হবে। ওই যে চাবির সঙ্গে তালার যেটা সম্পর্ক, উদ্দীপক এবং প্রতিক্রিয়া যখন সংযোগ হয়নি তালাটা খোলেনি, যখনই উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াটা সুন্দর একটা সংযোগ হলো তখনই কিন্তু তালাটা খুলে গিয়েছিল। তবে শিক্ষার ক্ষেত্রে এমনই, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা এস আর বন্ড তৈরি করতে পারলেই কিন্তু শিক্ষাটা আরো বেশি কার্যকরী হবে। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। এবার পরের স্লাইডে চলে যাই। কি বলছে, একই বিষয়, যে ভুলটা আস্তে আস্তে কমে যাবে এবং একটা সময় আসবে সে ওই কাজটা করবে, সময়টা অনেক কম লাগবে। এই পরীক্ষার প্রমাণটা কি, এই পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে প্রমাণটা কি পেলাম? এই পরীক্ষা থর্নডাইক পাজল বক্সের মাধ্যমে তথ্যে প্রয়োগ করলেন যে বিড়ালটি বারবার ভুল করে লিভার টিপে বাক্স থেকে বের হতে শেখে। বারবার ভুল করে সে এক সময় এসেছিল, সে কিন্তু সফলতা পেয়েছিল এবং বাক্স থেকে বেরিয়ে সে কিন্তু মাছ খেতে পেরেছিল, এই সফলতা পেয়েছিল। এবার যদি বলি শিক্ষার এর গুরুত্বটা কি, শিক্ষার ক্ষেত্রে গুরুত্বটা কি, অবশ্যই শেখার জন্য অবশ্যই তোমাকে অনুসরণ করতে হবে। আর কিন্তু পুরস্কার এবং উৎসাহ, এই পুরস্কার উৎসাহটা একটু বুঝিয়ে বলি। ধরো টিচার যখন পড়াচ্ছেন, তিনি যখন ছাত্ররা উত্তর দিচ্ছেন তখন কি বলে, একটু কথা বলতে, বাহ খুব ভালো বলেছো, তুমি বিষয়টা সম্পর্কে যথেষ্ট নলেজ আছে তোমার, বসো 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 বসো। এই কথা বলার পরে স্টুডেন্টের মনের মধ্যে কিন্তু আরো একটু মোটিভেশন জাগবে, স্যার আমাকে এইভাবে বলছে, আমাকে আরো ভালো করে পড়তে হবে। মানে এই যে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক যত বেশি স্ট্রং হবে, শেখাটাও তত বেশি স্ট্রং হবে। তাহলে স্যার যখন পড়াবেন তখন ছাত্রদের অবশ্যই প্রশংসা বা পুরস্কারের মধ্য দিয়ে তাদের মোটিভেশনকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করবেন। ধরো কোনো স্যার যদি এরকম বলে, একটা স্টুডেন্ট কোশ্চেনের অ্যান্সার ভুল হতেই পারে, স্যার যদি বলেন কিছুই হয়নি, বস একদম হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু জানিস না, পরবর্তীতে সে কিন্তু জানলেও উত্তর দেওয়ার চেষ্টা করবে না, কারণ তার মধ্যে কি, যে এই যে রিইনফোর্সমেন্টটা পায়নি সেরকম ভালো। সেজন্যই শেখার জন্য পুরস্কার উৎসাহ এগুলো খুব দরকার আছে, এটাকেই রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক বলা হয়। আর শাস্তির চেয়ে কিন্তু বেশি প্রেরণায় প্রয়োজন আমার মনে হয়। দেখবে অনেক বাড়িতে দেখে বাচ্চারা ভীষণ চেঁচামেচি করে, ভীষণ বকাবকি করে এবং বাবা মার সঙ্গে তর্ক করে। এই একটাই কারণ, সে তর্ক করা হোক বা অন্য কোনো কারণ হোক, সে কিন্তু তোমার কাছ থেকে শিখেছে। কারণ তুমি একসময় চেঁচিয়ে কথা বলতে, সে কিন্তু জন্মের পর সে চেঁচানো শেখেনি, তুমি চেঁচিয়ে কথা বলতে, আঙুল দিয়ে দেখে দিয়ে কথা বলতে সে আজকে শিখেছে। তুমি তাকে মারতে, সে এখন মারার ভয় পায় না, সে পিঠ পেতে দেয়, সে ছেলে কখনো মানুষ হবে না। কাজেই যদি আমরা শিক্ষা দিতে চাই, আমরা থর্নডাইকের এই যে 25টা ভুলের তথ্য থেকে আমরা যে নলেজ নেব, কি করব, এখানে বলছে প্রেরণা। অবশ্যই অনেক সময় বাড়িতে দেখি মায়েরা অনেক সময় বলেন, আমি শুনি যে তোর দ্বারা কিছু হবে না বাবা, তোর মাথায় কিছু নেই, গোবর, দেখটা পাশাপাশি ছেলেটা কি সুন্দর পড়াশোনা করছে, তোর দ্বারা কিছু হবে না। এই যে বাচ্চাকে যখন তুমি বলছো যে তোর দ্বারা কিছু হবে না, সেই বাচ্চাটি কিন্তু সে শুরু করার আগেই ভেবে ফেলবে, আমার মা তো বলেছে আমার দ্বারা কিছু হবে না, সে শুরুই করতে চাইবে না। কেন এরকম করে আমি আমার সন্তানদের নষ্ট করে দিচ্ছি, ভুল পথে পরিচালিত করছি? আমি তাকে প্রশংসা করব, বাবা তুমিও পারবে, তোমার দ্বারাই হবে, কেন পারবে না তুমি? কাজেই বাচ্চাদের কখনো সমালোচনা নয়, প্রশংসা করো। তোমরা যদি আমার সমালোচনা করে ভালো লাগবে, স্যার কি পড়ান, সাদা কিছুই বুঝি না, এটা যদি আমি শুনি খারাপ লাগবে নিশ্চয়ই। এবার কেউ যদি বলে বা স্যার যেভাবে পড়ান ছবি আঁকারে খুব ভালো লাগে, যেটা আমার ভালো লাগবে এবং তোমরা যখন বলছো স্যার খুব ভালো পড়ায়, আমার তখন কি হবে, আরো কি করে বেটার পড়ানো যায় সেই ব্যবস্থা অবশ্যই করবো, আরো সুন্দরভাবে জানার চেষ্টা করবো। এটাই হচ্ছে বিষয়। তাহলে বাচ্চাকে যখন আমরা পড়াবো অবশ্যই তাকে ভালোবাসা নিয়ে তার কাছে যাব, তার পিছে হাত বুলিয়ে বলবো বাবা তুমিও পারবে, এটা পড়ো, এটা এইভাবে করো। একটা জিনিস একটা পড়লো, বাবা তুমি যেটা কাজটা করতে পারো তোমাকে চাউমিন করে খাওয়াবো, এই যে গিফট পুরস্কার করো না, দেখবে ঠিক মানুষ হয়ে যাবে। কখনো বকাবাই করে মারধর করে বাচ্চাদের মানুষ করা যায় না। তো যাই, এই সমস্ত ক্লাস অন্য সময় বলবো। তো এই হচ্ছে বিষয়। আর কি, কাজের মাধ্যমে শেখো, কি বলছে, লার্নিং বাই ডুইং। অবশ্যই কাজের মধ্যে থাকো, দেখবে মনের মধ্যে সমস্ত রকম যে অভ্যাসটা চলে যাবে, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে, দেখবে মনটা ভালো লাগবে এবং স্টাডি করতে ভালো লাগবে। আর যখন তুমি স্টাডি ভালো করতে পারবে, দেখবে সকলের সাথে কথা বলতে ভালো লাগবে, মিশতে ভালো লাগবে। যদি পড়াশোনা স্টাডি ঠিকঠাক করে করতে না পারো, ফাঁকি দাও, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে কি পড়লাম, তেমন কিছু নয়, ওই বিড়ালের ছবিটা যা শুধু দেখবো, দেখে কিন্তু পুরো বিষয়টা পড়বো। আর এখানে মেন যে বিষয়টা আছে, যে থর্নডাইকের যে সূত্রটা আছে, এটা একটু দেখবে যে মোট সূত্র হচ্ছে 8টি, 3টি প্রধান
একটা পড়া বলে অনুশীলনের সূত্র, একটা হচ্ছে ফললাভের সূত্র, আর একটি প্রস্তুতির সূত্র, আর 5টি হচ্ছে অপদান দেখে নিলে ব্যাস এখানে হয়ে গেল। আর কি আছে এবার দেখে নেবো, থর্নডাইকের এগুলো একটু দেখে নেবে, বিড়ালের যে পরীক্ষা, এটা ফলো করলেই সব কমপ্লিট, ব্যাস এখানেই গল্প শেষ। এটা একটু মন দিয়ে দেখো, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার নেক্সট যেটা আছে, আমার যেহেতু এক্সাম খুব গায়ে গায়ে আর বেশি দিন নেই, নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বান্দুরার যে শিখন, সেটা নিয়ে একটু আলোচনা করব, সেই বিষয়টা ইম্পর্টেন্ট খুবই। তো চলো, তো এবার আমরা পড়বো বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অথবা সোশ্যাল লার্নিং থিওরি অফ বান্দুরা। এখন পরীক্ষাতে অনেক সময় তোমরা ভুল করে আসো যে সামাজিক শিখন সোশ্যাল লার্নিং আর সামাজিক নির্মিতিবাদ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে ভাইগটস্কি, আর সামাজিক শিখন বা সোশ্যাল লার্নিং এর প্রবক্তা হচ্ছে আমাদের বান্দুরা। ক্লিয়ার? বান্দুরা হচ্ছে সামাজিক শিখন তত্ত্বের প্রবক্তা। এছাড়া বান্দুরা এই সামাজিক শিখন আরো কি কি নামে পরিচিতি সেটা আমরা দেখবো। একটি হচ্ছে মডেল লার্নিং, 2 নম্বর পর্যবেক্ষণ শিখন, এবং 3 নম্বর বলছে অনুকরণ শিখন। এই মডেল লার্নিংটা কি? আমার জীবনে আমার স্যার আমার কাছে মডেল, আমি চাইছিলাম আমি আমার স্যারের মতো হবো, স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি স্যারের মতো করে পড়ানোর চেষ্টা করবো, স্যার আমার কাছে মডেল। ঠিক তেমনি তোমাদের কাছে তোমাদের মা মডেল হতে পারে, মা সুন্দর রান্না করে, তুমি ভাবছো তুমি তোমার মায়ের মতো হবে। তো প্রত্যেক জীবনে আমাদের চলার পথে আমরা কাউকে না কাউকে জীবনের মডেল হিসেবে বেছে নিই, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণটা কি? স্যার যখন পড়ান তখন আমি ভালো করে সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করি, দেখি কিভাবে পড়াচ্ছেন, দেখার পরে সেটা অনুকরণ করার চেষ্টা করি। ক্লিয়ার? এই হচ্ছে বান্দুরার শিখন তত্ত্ব। এবার বান্দুরার এই শিখন তত্ত্বকে কেন সামাজিক শিখন তত্ত্ব বলেছেন সেটাই আলোচ্য বিষয়। কেন বলেছেন? আমরা কোশ্চেনের মধ্যে উত্তর পেয়ে যাচ্ছি। সামাজিক শিখন কেন বলছে? বান্দুরা ব্যক্তির বিকাশ সংক্রান্ত গবেষণা করতে গিয়ে তিনি এই সমাজের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ব্যক্তির বেশিরভাগ ডেভেলপমেন্ট নির্ভর করে সমাজের উপর, সেজন্য তিনি সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেজন্য তিনি বলছেন যেহেতু শিখন সামাজিক পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যই একে সামাজিক শিখন তত্ত্ব বলা হয়। ক্লিয়ার? তো চলো আরেকটু দেখে নেই আমরা নেক্সট কি বলছে। বান্দুরার সামাজিক শিখনের মূল নীতি। এই সামাজিক শিক্ষার মূল নীতিগুলো কি কি আছে? কি কি আছে? একটা হচ্ছে পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের অবজারভেশনটা ভালো করে লক্ষ্য রাখো। পর্যবেক্ষণ মানে কি? এই যে আমি তোমাকে পড়াচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কি করছো? স্যার পড়াচ্ছেন সেটা ভালো করে দেখছো, কিভাবে পড়াচ্ছেন, কোন বিষয়টা পড়াচ্ছেন, কোনটা ভীষণ বলছে এটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো ফলো করছো। স্যার বারবার বলছেন এই কোশ্চেনটা আসতেই পারে, এই কোশ্চেনটা আসবেই পরীক্ষাতে, তো তোমরা আরো ভালো করে পর্যবেক্ষণ করছো, অবজার্ভ করছো, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। মডেল, অবশ্যই তোমরা স্যারকে মডেল বা তোমাদের জীবনে কাউকে মডেল হিসেবে ভাবতে পারো। এবার শক্তিদায়ী উদ্দীপক, এই বারবার এই শক্তিদায়ী উদ্দীপক রিইনফোর্সমেন্টে চলে আসছে। এখানে কি, যখন তুমি পড়াশোনা করছো, কোনো একটা কোশ্চেনের উত্তর আমি জিজ্ঞেস করলাম, বলো তো বান্দুরার শিখন তত্ত্বে আর কি কি নামে পরিচিতি? তুমি বললে যে স্যার ওটা মডেল লার্নিং এ বলতে পারি, অথবা বান্দুরার শিখন থেকে অবজারভেশন বলতে পারি, অনুকরণ বলতে পারি। তাহলে আমি কি ভাববো, তুমি খুব অ্যান্সারটা খুব ভালো দিয়েছো। তখন আমি তোমাকে বললাম বাহ খুব ভালো হয়েছে, বসো বসো, খুব ভালো সাবজেক্ট সম্পর্কে তোমার নলেজ আছে, থ্যাংক ইউ, বসো বসো বসো। এই যে তোমাকে বললাম যে খুব ভালো হয়েছে, যে প্রশংসা করলাম, এতে তোমার শক্তিটা অনেক দ্বিগুণ বেড়ে গেল, অনেক বেড়ে গেল, শক্তিটা অনেক বেড়ে গেল। তখন তুমি চেষ্টা করবে আর কারো পড়া করি আর না করি, স্যারের পড়াটা আমাকে করতে হবে, স্যার আমাকে খুব বেশ ভালোবাসেন, বেশ ভালো বলেছেন, আমাকে আমাকে আরো ভালো হতে হবে। এই শক্তিটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা, এই রিইনফোর্সমেন্ট। এবং যদি কোনো কোশ্চেনে ভুল উত্তর দিতাম, বলতাম, যদি বলতাম বাস একদম হয়নি, কিচ্ছু জানিস না, এবং তারপরে এই শক্তিটা কিন্তু সে আর পাবে না। সে ভাবছে স্যার তো আমাকে এইভাবে বললো, আমার দ্বারা কিছু হবে না, আমার কোনো নলেজ নেই। পরের দিন কোশ্চেন সে যদি অ্যান্সার জানে তবুও কিন্তু সে বলবে না, কারণ যদি আবার স্যার বকে। কাজেই আমরা কখনো বকাবকি করবো না, সবসময় চেষ্টা করবো প্রশংসার মধ্যে দিয়ে তার ফিডব্যাক নিয়ে আসা, পুরস্কারের মধ্যে দিয়ে। আমরা যখন বাড়িতে আমাদের শিশুকে যখন পড়াবো তখন কি বলবো, যে বাবা তুমিও পারবে, কেন তোমার দ্বারা হবে না, তুমিও পারবে। অনেক সময় আমরা দেখি যে বলে কি, যে পাশের বাড়ির ছেলেটা খুব পড়াশোনা করছে, তোর দ্বারা কিছু হবে না, এমন বলা যাবে না। তো তাদেরকে আমরা প্রশংসা করবো, বাবা তুমি এই হোমওয়ার্কটা যদি করতে পারো তোমাকে চাউমিন করে খাবো। এই যে প্রশংসা বা গিফট বা পুরস্কার, এর মধ্য দিয়ে কিন্তু শিখন সম্ভব। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা যদি আমি বলি বাহ খুব ভালো বলেছো, বসে বসো, সে কিন্তু আবার স্টাডি করবে, আবার অনুশীলন করবে, কারণ সে এই কথাটা শোনার জন্য যে স্যার আমাকে ভালো বলুক। আমরা সবাই চাই যে আমাদেরকে সবাই ভালো বলুক, গুড বয় গুড গার্ল বলুক, এটা সবাই চাই। তো এইভাবে কিন্তু পরপর চলে আসবে পর্যবেক্ষণ, মডেল, শক্তিদায়ী উদ্দীপক, অনুশীলন, এইভাবে চলে আসবে। ক্লিয়ার? তারপরে কি আছে? তারপরে যেটা বলছে ভিকারিয়াস লার্নিং। এই ভিকারিয়াস লার্নিংটা কি? কিছুই না, যে কোনো একটা অভিজ্ঞতা
কারো কাছ থেকে দেখে সেটা সঙ্গে সঙ্গে নিজের জীবনে প্রয়োগ করা, দেখলাম এবং যখন তখন দেখার সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাপ্লাই করা। ধর তুমি মোবাইলে একটা ইউটিউব ভিডিও দেখছো, সেখানে দেখছো 4টে দাগ দিয়ে একটা সুন্দর ছবি এঁকে ফেললো, গাড়ির ছবি এঁকে ফেললো, তুমি সেটা দেখে সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে এবং বাস্তবের সঙ্গে অ্যাপ্লাই করছো, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করছো। এটা হচ্ছে যে কি ভিক্রিয়াস লার্নিং। ক্লিয়ার? এরপর দেখো সামাজিক শিখন তত্ত্বের ধাপ আছে, কারণ এখান থেকে চলে আসে সমস্ত বিষয়। দেখো কি বলছে, আচরণকে পর্যবেক্ষণ করবে। 1 নম্বর আচরণকে পর্যবেক্ষণ করে এবং উপলব্ধি করে। স্যার পড়াচ্ছেন, তাহলে আচরণকে পর্যবেক্ষণ করছি, কিভাবে পড়াচ্ছেন দেখছি, দেখার পর সেটা উপলব্ধি করার চেষ্টা করছি, অর্থপূর্ণ শিখন যাতে হয় সেই বিষয়ে দেখার চেষ্টা করছি। এবার উপলব্ধি করার পর কি করছি, সেই আচরণটা আমি ধরে রাখছি। দেখো সেই আচরণটা আমি ধরে রাখছি কোথায়, মনের মধ্যে ধরে রাখতে হবে। স্যার পড়াচ্ছেন, আমি অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি, মনোযোগ দিচ্ছি, কিন্তু সেই বিষয়টা ধরতেই পারলাম না, তাহলে পরবর্তী স্যার যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে আমি বলতেই পারবো না। কাজেই বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করার পরে সেই বিষয়টা ভালো করে মনের মধ্যে ধরে রাখতে হবে, এবং ধরে রাখার জন্য মাঝে মাঝে তোমাকে আবার পড়তে হবে, পরে পরে সঠিক সময় সেটাকে পুনরুৎপাদন করতে হবে। অর্থাৎ অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে স্মৃতি। কিন্তু তাহলে দেখো এখানে আচরণ পর্যবেক্ষণ করলো, একটা উপলব্ধি হলো, সেই উপলব্ধিটা মনের মধ্যে ধরে রাখলো, ধরে রাখার পরে কি করছে, এবার 3 নম্বর স্মৃতি কর্মে রূপান্তরিত করা, স্মৃতিতে রেখে দিল। এবার প্রয়োজন অনুযায়ী সেটা আবার অনুকরণীয় আচরণের শক্তিবৃদ্ধি, যখন দরকার তখন সেই আচরণটা সে করবে। কারণ প্রথমে সে অবজার্ভ করেছে, অবজার্ভ করার পরে সেখান থেকে কোনো কিছু বিষয় উপলব্ধি করলো, সেটা মনের মধ্যে রাখলো এবং পরবর্তীতে সেটা বলতে পারছে। এর ফিডব্যাক আসলেই সে আবার চেষ্টা করবে, এইভাবে চলবে আর কি। তো চলো নেক্সট কি আছে, এই যে A3R ভালো করে দেখো, A3R, এ মানে কি, এ মানে অ্যাটেনশন। এই একই বিষয় আসে, দেখো এ মানে অ্যাটেনশন। স্যার যখন পড়াবেন ক্লাসে তখন তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে, একদম অ্যাটেনশন। দেখবে স্যার যখন পড়ায়, যখন বলে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসবেই আসবে, লিখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন আমরা কিন্তু আরো অ্যাটেনশনটা আরো বেশি করে দিয়ে দিই, সেই সাবজেক্টে ফোকাস দিই। তাহলে যখন স্যার পড়াবেন আমি কি করবো, অ্যাটেনশন দেবো। এটা চলে গেল। এবার 3R মানে 3টে আর কি আছে, প্রথম আরটা কি আছে, মানে রিটেনশন। শুধু মনোযোগ দিলে হবে না, মনোযোগ দিয়ে সেটাকে ধরে রাখতে হবে। স্যার কি পড়ালেন, বান্দর সম্পর্কে যে পড়লাম কতটুকু মনে রাখতে পেরেছি, তাহলে প্রথমে মনোযোগ দিয়েছে এবং সেটা মনের মধ্যে ধরে রেখেছে, রিটেনশন করেছে। এবার রিপ্রোডাকশন, 2 নম্বর আরটা কি বলছে, রিপ্রোডাকশন মানে হচ্ছে পুনরুৎপাদন, মানে সেই বিষয়টা পুনরায় তুমি বলতে পারছো কিনা, যেভাবে মনোযোগ দিয়েছো সেটা ধরে রাখলে, সে ধরার পরে সেটা বলতে পারছো কিনা। যদি ভালো করে বলতে পারো তারপর আসবে রিইনফোর্সমেন্ট। কি বলবো, বাহ খুব ভালো হয়েছে, বসো বসো বসো, খুব সুন্দর বলেছো, বসো। তাহলে সে শক্তিটা ভীষণ পেয়ে গেল, আরো বেশি শক্তিশালী হয়ে গেল। স্যার আমাকে শক্তি উদ্দীপক প্রয়োগ করেছে, আমাকে খুব ভালো বলেছে, আমি আবার মনোযোগ দিয়ে দেখবো, আবার সেটা আমি মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করবো এবং সেটা বলার চেষ্টা করবো। তাহলে এখানে যদি রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক উদ্দীপকটা যদি ভালো না, যদি বলে হয়নি বাস একদম হয়নি, তাহলে কিন্তু একটা কাজ হবে না। তো স্যার আমাকে বলছে আমি নাকি উত্তর ভালো বলতে পারছি না, বিষয় কোনো নলেজ আমার নেই, আমাকে বকছে, ফিডব্যাকটা ভালো হচ্ছে না, তখন কিন্তু সে এই মনোযোগও দেবে না, আর মনোযোগ না দিলে মনের মধ্যে রাখতেও পারবে না এবং সেটা বলতেও পারবে না। কাজেই আমাদেরকে এই রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক সত্তাটা ভীষণ ইম্পর্টেন্ট। এর উপরে ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের ভালো দিকটা, ডিপেন্ড করছে কিন্তু এই শক্তিদায়ক উদ্দীপকের উপর। তাহলে যখন শিক্ষক ক্লাসে পড়াবেন তিনি অবশ্যই মনে রাখবেন ছাত্রদের আদর্শ, শিক্ষকের আদর্শ, এবং এমনভাবে পরিচালনা করবেন যেন ছাত্র এবং শিক্ষকের সংস্পর্শে তার সুপ্ত সম্ভাবনার বিকাশ হয়। কাজেই দেখবে একজন শিক্ষক যদি মনে করেন তার ছাত্রদের তিনি সঠিক শিক্ষা দিবেন, তাহলে কিন্তু অবশ্যই এই শক্তিদায়ক সত্তা বা রিইনফোর্সমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে ডিপেন্ড করছে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন, কারণ একটা কথাই উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু। কাজেই শক্তিদায়ক সত্তা বা রিইনফোর্সমেন্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কখনো কাউকে সমালোচনা করবে না, বরঞ্চ প্রশংসা করবে। এই প্রশংসাই হচ্ছে রিইনফোর্সমেন্ট, মানে ধনাত্মক রিইনফোর্সমেন্ট আমরা বলতে পারি। আর ঋণাত্মক মানে কি, যেটা আমাদের অপমান করছে, হ্যাঁ কেউ আমাকে মন্দ খারাপ, এই জিনিস হচ্ছে রিইনফোর্সমেন্ট হবে, যেটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে সবসময় আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট বা পজিটিভ বা ধনাত্মক শক্তিদায়ী সত্তাটাই ব্যবহার করব, তাহলেই শিক্ষাটা এগিয়ে যাবে। ক্লিয়ার? পরে কি বলছে, বান্দর শিখনের কয়েকটা বৈশিষ্ট্য বলছে, আমরা খুব দ্রুত দেখে নেব। আমরা যেহেতু বান্দর শিখন তত্ত্ব মোটামুটি জেনে গেছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না।
প্রথমেই বলছি পর্যবেক্ষণের মাধ্যমে শিশু যে একটা ক্ষমতা থাকবে সেই ক্ষমতা ডেভেলপ হবে। দ্বিতীয়ত বলছে কি যে অভিজ্ঞতা অর্জন করবে, সে অভিজ্ঞতা আরো উন্নতি সাধন করতে পারবে এবং পরবর্তী প্রজন্ম যাতে সেটাকে সঞ্চালন করতে পারে তার ব্যবস্থা হয়ে থাকে। 3 নম্বর, শিশুর মধ্যে একটা অনুকরণ করার ক্ষমতা থাকবে, অন্যকে দেখে অনুকরণ করে সে শিখবে। 4 নম্বর বলছে কি এখান থেকে একটা সাংকেতিক বা সিম্বল, এই সাংকেতিক মানে কি সিম্বলের মধ্য দিয়ে শেখে। হয়তো তার সাথে কথা বলছো, সিম্বল দিচ্ছ, কটা আঙুল, কটা আঙুল, কটা কটা, মানে মুখে বলছি না, বলছি দুটো আঙুল। ধরো কোনো স্টুডেন্ট আমার কাছে পড়তে আসলো, আমি বললাম যে 3টের সময় পড়াবো, দরজা দিয়ে উকি মারছে, কথা বলছে স্যার কটার সময় আসবো, আমি ক্লাস নিচ্ছি, ওই যে 3টার সময় পড়াবো, 3টে, মানে মুখে বলছি না কিন্তু এই যে সংকেত দিচ্ছি এটা সেই সংকেত। তাহলে সাংকেতিকরণের মাধ্যমে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতাকে সংরক্ষণ করে পরবর্তী সময় সেটাকে সঞ্চালন করতে পারে, এই হচ্ছে বিষয়। এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের বান্দর যে শিখন, এই বান্দর শিখন তত্ত্বকে আমরা কি করব, একটা সুন্দর ছবির আকারে, তোমরা জানো অনেকে ভাবছো স্যার কখন একটা ছবি দিবে, সুন্দর ছবির মাধ্যমে আমাদেরকে শেখাবে, অবশ্যই ছবি আছে। এই ছবিটা দেখলে বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব পুরো বিষয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো আর দেরি নয়, ছবিটা একটু দেখে নেই, চলো ছবিটা দেখে নেব। এই চলে আসলো ছবিটা, বাবা ভীষণ রান্না বান্না চলছে, আমরা সব দেখতে পাচ্ছি, সবই আছে। এই ছবির মধ্যে আমরা বুঝে আমরা কি করব, যে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের শিক্ষার ক্ষেত্রে আমরা সেটাকে প্রয়োগ করব। ঠিক আছে, এবার দেখো কি বলছে, মেয়েটির মা, দেখতে পাচ্ছ এটা মেয়ে, এটা ওর মা রান্না করছে। তো এখানে আমরা এটা কিভাবে বুঝবো একটু দেখে নেই। তাহলে মেয়েটি রান্না করছে, প্রথম হচ্ছে মনোযোগ দিয়ে দেখছে, এই দেখো মনোযোগ দিয়ে দেখছে মা কিভাবে রান্না করছে। তাহলে মেয়েটির মা হচ্ছে একটা মডেল, মেয়েটির কাছে তার মা হচ্ছে একটা মডেল কিন্তু, ঠিক আছে। এবার মনোযোগ দেখছে, দেখার পরে রিটেনশন। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মেয়েটি, ওর মা রান্না করছে, তার মেয়েটি রান্না করছে তার মা, এবং মেয়েটি কি করছে ভালো করে মনোযোগ দিয়ে দেখছে কিভাবে রান্না করছে, মনোযোগ দেখছে, আর অবজারভেশন পর্যবেক্ষণ করছে কিভাবে রান্না করছে, ভালো দেখে নিচ্ছে কখন কি দিচ্ছে, কখন রসুন, কখন এই কাজু কিশমিশ, এই সমস্ত মশলাপাতি যা যা আছে কখন সেটা দিচ্ছে, সেটা পর্যবেক্ষণ করছে, এবং পর্যবেক্ষণ পরে কিন্তু সেটা মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করছে, রিটেনশন করার চেষ্টা করছে। কি করছে, রিটেনশন করার চেষ্টা করছে। কেমন, মা যখন রান্না করছে সে মনোযোগ দিয়ে সেটাকে মনোযোগী হয়েছে, মনোযোগী হওয়ার পরে ভালো করে পর্যবেক্ষণ করছে কিভাবে কখন এই মশলাপাতি দিচ্ছে, দেখার পরে সেটা মনের মধ্যে ধরে রাখছে, ধরে রাখার পরে এবার সে রিপ্রোডাকশন মানে পুনরুৎপাদন, সে আবার নিজে সেই কাজটা করার চেষ্টা করছে। এখন সে যদি মনের মধ্যে ধরে রাখতে না পারে, মা হয়তো বললো রান্না কর দেখি, ও রান্না করতে সমস্ত মশলাপাতি নিয়ে বসে গেল, কিন্তু ওর মনে রাখতেই পারলো না, এটাই করতে পারে রিটেনশন, অর্থাৎ ধরে রাখতে পারলো না, সে কি রান্না করতে পারবে না। কাজেই কোনো একটা বিষয়ে মনোযোগী হতে হবে এবং সেটা অবজারভেশন করতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে কখন কি দিচ্ছে, কখন কিভাবে পড়াচ্ছেন স্যার, সেটা দেখে সেটা আবার মনের মধ্যে রাখতে হবে, ধরে রাখতে হবে। এবং তারপরে রিপ্রোডাকশন, এবার রিপ্রোডাকশন হয়ে গেল মানে রান্না কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাটা কেমন হয়েছে সেটা আমরা বলবো, যদি বলি রান্নাটা ভালো হয়েছে তাহলে সে আবার তৈরি করার চেষ্টা করবে। দেখবে বাড়িতে মায়েরা অনেক সময় বসে থাকে রান্না করার পরে খাওয়ানোর সময়, যে কখন বলবে রান্নাটা কেমন হয়েছে, যদি বলে খুব ভালো হয়েছে খুব খুশি হয়, এবং চেষ্টা করে পরবর্তীতে যখন আমরা রান্না করে বেশ খুব ভালোবাসা নিয়ে আনন্দ নিয়ে রান্না করার চেষ্টা করে যে আরো বেটার কিভাবে রান্না করা যায়। তো এখানে আর কি রান্নাটা খুব ভালো হয়েছে, যখনই ভালো হয়েছে বললাম এই শক্তির ক্ষমতাটা তার মধ্যে এসে বাহ আমি এবার আরো সুন্দর করে রান্না করবো, তাহলে আবার অনুশীলন করবে। ঠিক পড়ার ক্ষেত্র ঠিক সেম, এখানে তোমরা আমাকে দেখছো আমি কিভাবে পড়াচ্ছি, মনোযোগ দিয়ে পড়ছো, তাহলে যে মনোযোগ দিলে, মনোযোগ দেওয়ার পরে ভালো করে পর্যবেক্ষণ করছো স্যার কিভাবে পড়াচ্ছেন, কখন কোন টপিক পড়াচ্ছেন দেখছো, এবং সেটা মনের মধ্যে ধরে রাখলে, এবং তোমরা সেটা নিজেরা করার চেষ্টা করছো ধরে রেখে, করার পরে কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন বললাম বাহ খুব ভালো বলছো, বসো বসো, তোমার বান্ধবীর সামাজিক শিখন তত্ত্বের সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, বসো খুব ভালো হয়েছে, এই ফিডব্যাকটা ভালো দিচ্ছি বলেই সে আবার স্টাডি করতে শুরু করেছে। এটা কিন্তু একটা সার্কেলের মতো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো আশা করি বান্ধবীর শিখন তত্ত্ব তোমরা এই ছবিটা ফলো করলেই পুরো বিষয়টা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো।